একটি জঙ্গলে এক হরিণের একটি ছানা ছিল। হরিণটি তার ছানাকে অনেক ভালোবাসতো। শোনো বাবা, আমি যখন ঘাস খাবো তুমি তখন আমার আশেপাশেই থাকবে আর কখনো কোনো দুষ্টুমি করবে না, কারণ জঙ্গলে অনেক দুষ্টু বাঘ আছে যারা তোমাকে ধরতে চাইবে, তাই কোনো রকম দুষ্টুমি করবে না। ঠিক আছে মা, আমি কখনো কোনো দুষ্টুমি করব না। আমি সব সময় তোমার সাথেই থাকবো। এই তো আমার লক্ষ্মী ছানা, আমার সাথে সাথে আসো, এখন আমরা এখন মাঠে যাব। তারপর হরিণ আর হরিণের ছানা চলল মাঠে। এদিকে জঙ্গলের এক গুহায় একটি বাঘ বাস করত। বাঘটি ছিল অনেক শক্তিশালী। ক্ষুধা লাগলেই সে গিয়ে শিকার করত, আর বাকিটা সময় সারাদিন সে ঘুমাতো। অনেক তো ঘুম হলো, এখন একটা শিকার করে নিয়ে আসি। অনেক ক্ষুধা লেগেছে আমার, আবার খালি পেটে ঘুম হয় না। জঙ্গলে তো অনেক শিকার ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে থেকে হরিণকে ধরতে হবে আজকে। অনেকদিন হলো হরিণ শিকার করি না। এই বলে বাঘ চলল হরিণ শিকার করতে। এদিকে জঙ্গলে একটি হরিণ মনের সুখে ঘাস খাচ্ছিল। তখনই সেই বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো আর পালিয়ে পালিয়ে হরিণটিকে দেখছিল, আর হরিণ বাঘের উপস্থিতি টের পায়নি। এই তো একটা হরিণ, বেটা নিজের মনের সুখে ঘাস খাচ্ছে। এই সুযোগে পেছন থেকে গিয়ে ওকে ধরে ফেলি। আরে বেটা দাঁড়া দাঁড়া বলছি, আমার সাথে দৌড়ে তুই পারবি না। তোর জন্য ভালো এটাই হবে তুই নিজে থেকে আমার কাছে ধরা দে। দাঁড়া। এক পর্যায়ে বাঘ হরিণকে ধরে ফেলল। এদিকে মা হরিণটি তার ছানাকে নিয়ে মাঠে পৌঁছে গেল। শোন বাবা, তুই এই গাছের নিচে গাছের ছায়ায় দাঁড়িয়ে থাক, আমি তোর পাশেই ঘাস খাচ্ছি। এখান থেকে কোনোখানে যাস না যেন, আমি ওখানেই আছি। কোনো বিপদ দেখলে আমার কাছে দৌড়ে আসবি। ঠিক আছে মা, আমি এখানেই থাকবো, তুমি ঘাস খাও। হরিণ তার ছানাটিকে গাছের ছায়ায় রেখে পাশে ঘাস খেতে লাগলো। এদিকে বাঘ তার গুহায় শুয়ে শুয়ে ভাবছিল, এই হরিণের মাংসটা খেয়ে তো আরো ঘুম ধরছে না, জিভটা লক লক করছে। ওই হরিণটিকে খেয়ে মজা পাইনি, মন চাচ্ছে হরিণের ছানা খেতে। হরিণের ছানার মাংস অনেক নরম আর সুস্বাদু। যাই জঙ্গলের ওই মাঠে যাই, ওইখানে কোনো না কোনো হরিণের ছানা পাবোই পাবো। বাঘ হরিণের ছানা খুঁজতে মাঠের দিকে গেল। মাঠে গিয়ে পৌঁছাতেই বাঘ দেখতে পেল সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের ছানাটিকে। আরে ওই তো একটা হরিণের ছানা, পেছন থেকে গিয়ে ওই হরিণের ছানাটিকে ধরে ফেলি। ওর মা ঘাস খাচ্ছে, আর একটা হরিণ আমাকে কিছুই করতে পারবে না। বাঘ পেছন থেকে গিয়ে সুযোগ মতো ছানাটিকে ধরে ফেলল। মা মা, বাঁচাও বাঁচাও, বাঘ আমাকে ধরে ফেলেছে। দয়া করে আমার ছানাকে ছেড়ে দিন। আপনি তো পশুদের রাজা বাঘ, আপনি অনেক শক্তিশালী প্রাণী, আপনি ওর চেয়ে অনেক ভালো ভালো শিকার পাবেন। দয়া করে ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না। ও কি ক্ষতি করেছে আপনার? আমার সামনে এরকম মায়া কান্না করে কোনো লাভ নেই। এই পুচকে হরিণটাকে আমি খাবোই খাবো আজকে। এই বাচ্চা হরিণের মাংস খেতে আমার মন চাইছে, তাই আমি ওকে খাবো। কোনো লাভ ক্ষতি বুঝি না আমি। এই বলে বাঘটি হরিণের ছানাটিকে মুখে করে নিয়ে তার গুহায় ফিরে গেল, আর মা হরিণটি দুঃখ ভরা মন নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। আজ ওই বাঘটি শক্তিশালী বলে আমার নির্দোষ ছানাটিকে মেরে ফেললো। আমি ওই বাঘের ওপর প্রতিশোধ নেবই নেব। ওই বাঘকে তো আমি শক্তি দিয়ে হারাতে পারবো না, কিন্তু আমাকে এমন কিছু একটা ভাবতে হবে যাতে করে ওই বাঘটি হরিণ দেখলেই ভয় পায়, আর সেই সাথে এই জঙ্গল থেকে চিরদিনের জন্য পালিয়ে যায়।
হরিণ ভাবছিল কিভাবে বাঘকে শিক্ষা দেওয়া যায়। হঠাৎই হরিণ দেখতে পেল রাস্তায় একটি বাঘ মরে পড়ে আছে। এই বাঘটি মনে হয় শিকার না করতে পেরে ক্ষুধার যন্ত্রণায় মরে গেছে। অনেকদিন আগে মরেছে নিশ্চয়ই, এর জন্য বাঘের শরীর পচতে শুরু করেছে। বুদ্ধি পেয়েছি, এই বাঘটিকে দিয়েই ওই বাঘটিকে বোকা বানাতে হবে। বাঘটি শিকার না পেলে এই রাস্তা দিয়েই অন্য মাঠে যাবে শিকার করতে, তখনই আমি আমার বুদ্ধি প্রয়োগ করব। হরিণ তার বুদ্ধিমতো অপেক্ষা করতে লাগলো বাঘের জন্য। এদিকে বাঘ হরিণের ছানা খেয়ে অনেক লম্বা একটি ঘুম দিয়েছিল। হরিণের বাচ্চাটি খেয়েছিলাম অনেকক্ষণ হয়েছে, এতক্ষণে তো সে হজম হয়ে গেছে। এখন খুঁজতে হবে নতুন শিকার। যাই মাঠে গিয়ে দেখি কোন শিকার কপালে জোটে আজকে। এই বলে বাঘ মাঠের দিকে গেল শিকার খুঁজতে। কিন্তু মাঠে গিয়ে দেখে পুরো মাঠটি ফাঁকা। এই মাঠে তো দেখছি কোনো রকম শিকারই নেই। মনে হচ্ছে সব প্রাণীরা ভয়ে জঙ্গল থেকে পালিয়ে গেছে। যাই সামনের মাঠে যাই। এই বলে বাঘ যেতে লাগলো সামনের মাঠে, ওই রাস্তা দিয়ে যে রাস্তায় হরিণ তার ফাঁদ পেতে রেখেছিল। বাঘকে দেখে হরিণ বাঘের মাংস খেতে শুরু করলো। বাঘ হরিণের মাংস খেতে দেখে অবাক হয়ে গেল। আরে বাবারে, এই হরিণটা আবার বাঘের মাংস খাচ্ছে কি করে? ও কি পাগল টাগল হয়ে গেল নাকি? তাহলে তুই সেই বাঘ যে আমার ছানাটিকে নির্মমভাবে হত্যা করে খেয়ে ফেলেছিস। তোদের জন্যই আমি আমার শিং ধার দিয়েছি। এই শিংয়ের একটি গুঁতোই তোদের মতো শক্তিশালী বাঘদেরকেও মেরে ফেলতে পারে। এখন থেকে আমি আর ঘাস খাবো না, খাবো বাঘের মাংস। তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। হরিণের এরকম কথা শুনে বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। আরে বাবারে, এই হরিণটা তো দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ও আমাকে শিকার করার জন্য আমার পিছু ধাওয়া করেছে। এই জঙ্গল থেকেই পালিয়ে যেতে হবে, আর কোনোদিনও কোনো হরিণের সামনে পড়া যাবে না ভুলেও। এখন তাড়াতাড়ি পালাই এখান থেকে। এই বলে বাঘটি আরো জোরে দৌড়িয়ে জঙ্গল থেকে পালিয়ে যেতে লাগলো। হরিণের ভয়ে বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। রাজকুমারী মাঝে মধ্যেই তার রাজ্য থেকে পালিয়ে এভাবেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো। ওই জঙ্গলেরই একটা মাঠে একটা হরিণ অসুস্থ হয়ে পড়েছিল। হরিণটি পানি পান করার জন্য কাতরাচ্ছিল, কিন্তু সে কোনো মতেই উঠতে পারছিল না। রাজকুমারী ওই পথ দিয়েই যাচ্ছিল। সে দেখতে পেল একটি হরিণ মাটিতে পড়ে আছে। হরিণটি রাজকুমারীকে দেখে বলতে লাগলো, দয়া করে আমার জন্য একটু পানি নিয়ে আসো। পানি খেতে আমার খুব ইচ্ছে করছে। মনে হয় পানি পান করলে আমি সুস্থ হয়ে যাব। জঙ্গলের ওই নদী থেকে আমার জন্য কষ্ট করে একটু পানি নিয়ে আসো। আমি একজন রাজকুমারী, আর তুই কিনা আমাকে বলিস পানি আনতে? তুমি রাজকুমারী হয়েছো তো কি হয়েছে? তোমার মধ্যে কি একটুও মনুষ্যত্ব বোধ নেই? আমি তো তোমার কাছে শুধু পানি পান করতে চেয়েছি, অন্য কিছু তো চাইনি। তোর যদি পানি খেতেই হয় তাহলে নিজে গিয়ে নদীতে পানি খেয়ে আয়। রাজকুমারীর অহংকারের কারণে হরিণটি এক পর্যায়ে পানি খেতে না পেয়ে মারাই গেল। এই সব ঘটনা পাশ থেকে একটা সাধু বাবা দেখে ফেলল। সাধু বাবা এই জঙ্গলেই থাকতো, আর কোথাও কোনো অন্যায় হলে সে তার সঠিক বিচার করত। এই মেয়ে, তুমি চাইলেই হরিণের জন্য পানি আনতে পারতে।
ওর জীবনটা তুমি রক্ষা করতে পারতে, কিন্তু তুমি এমনটা করলে না কেন? হরিণটিকে তুমি তোমার চোখের সামনে মরতে দিলে কেন? আমি একজন রাজকুমারী, আমি কেন হরিণের জন্য পানি আনবো? তবে শোনো অহংকারী রাজকুমারী, তোমার মধ্যে অনেক অহংকার রয়েছে, যে কারণে তুমি একটা অসহায় প্রাণীরও সাহায্য করলে না। এই হরিণের মৃত্যুর জন্য আমি তোমাকেই দায়ী করব, আর তোমাকে শাস্তি হিসেবে আমি অভিশাপ দিচ্ছি, তুমিও তোমার বাকি জীবনটা হরিণের রূপ নিয়ে কাটাবে এই জঙ্গলে জঙ্গলে। এই বলে রাগী সাধু বাবা রাজকুমারীকে অভিশাপ দিল, আর সাথে সাথেই সে হরিণের রূপে বদলে যায়। হরিণ হয়ে রাজকুমারী তার ভুল বুঝতে পারে যে সে কত বড় অন্যায় করেছে। আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন মানুষ, আর মানুষের ধর্মই হচ্ছে একে অন্যকে সাহায্য করা। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে তোমার মুক্তির পথ আমি বলে দিচ্ছি। যেহেতু তোমাকে অভিশাপ দিয়েই ফেলেছি, তা তো আর ফেরানো যাবে না, তবে তোমার মুক্তির পথ অবশ্যই আছে। হরিণী হয়েই তুমি যদি কোনো যুবককে তোমার জীবন সঙ্গী হিসেবে রাজি করাতে পারো, তাহলেই তুমি মুক্তি পেতে পারো। তবে হ্যাঁ, সে যেন কোনো মতেও না জানে তুমি একটা রাজকুমারী। সাধু বাবা রাজকুমারীকে তার মুক্তির পথ বলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর রাজকুমারী ভাবতে থাকে কোথায় পাবে সেই যুবক যে হবে তার মুক্তির পথ। রাজকুমারী জঙ্গলেই থাকতে লাগলো, কারণ সে লোকালয়ে যেতে পারবে না, সেখানে গেলেই মানুষ তাকে শিকার করে ফেলবে। তাই সে জঙ্গলেই অপেক্ষা করলো তার স্বপ্নের রাজকুমারীর জন্য, যে হবে তার মুক্তির পথ। এইভাবে কেটে গেল অনেক দিন। বেশ কিছুদিন পর একটা রাজকুমার ওই জঙ্গলে আসে হরিণ শিকার করার জন্য। শুনেছি এই জঙ্গলে নাকি অনেক হরিণ আছে। তা জঙ্গলের অনেক গভীরেই তো চলে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত একটা হরিণও চোখে পড়লো না। যাই আর একটু সামনে এগিয়ে দেখি, অবশ্যই হরিণের দেখা পাবোই পাবো। এই বলে রাজকুমার সামনের দিকে এগোতে লাগলো। রাজকুমারী রূপী হরিণী একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিল। রাজকুমার সেখানে চলে আসলো, আর সে দেখলো একটি গাছের ছায়ার নিচে একটি হরিণী বিশ্রাম নিচ্ছে। এই তো পেয়েছি একটা হরিণীকে, অবশেষে একটা হরিণীর দেখা পেয়েই গেলাম। এখনই তাড়াতাড়ি তীর ধনুক নিয়ে প্রস্তুত হয়ে যাই, এই হরিণীটিকে শিকার করতে হবে আমার। এই বলে রাজকুমার হরিণীটিকে শিকার করার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু রাজকুমারের ছোড়া তীর হরিণীটিকে আঘাত করতে পারল না। রাজকুমারী রূপী হরিণী সেখান থেকে পালিয়ে গেল সবকিছু বুঝতে পেরে। ইস, একটুর জন্য হরিণীটি বেঁচে গেল, নিশানাটা ঠিক মতো লাগেনি। হরিণীটি কত সুন্দর আর অনেক বড় ছিল, এটাকে শিকার করতে পারলে অনেক লাভই হতো আমার। এই বলে রাজকুমার হতাশ হয়। এদিকে রাজকুমারী রূপী হরিণী শিকারীর হাত থেকে একটুর জন্য রক্ষা পেল। একটুর জন্যই বেঁচে গেছি, না হলে ওই শিকারী রাজকুমারের তীরের আঘাতে মারাই যেতাম। এখন এদিক তাতেই পালিয়ে থাকতে হবে। রাজকুমারী রূপী হরিণী ওখানেই লুকিয়ে থাকলো। এদিকে রাজকুমারের নাজেহাল অবস্থা। সে একটি জঙ্গলের মাঠের গাছের সাথে হেলান দিয়ে বসে থাকলো, কারণ পানির পিপাসায় তার প্রাণ চায় যায়। এক পর্যায়ে সে পানির পিপাসায় অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী রূপী হরিণীটি ঘাস খাওয়ার জন্য ওই মাঠে আসছিল। সে দেখল শিকারী রাজকুমার একটি গাছের সাথে হেলান দিয়ে আছে, আর সে অজ্ঞান হয়ে গেছে। আরে এই সেই শিকারী রাজকুমারটা না, যে আমাকে প্রায় মেরেই ফেলেছিল? ওকে কি আমি বাঁচাবো? না, ও যতই শিকারী হোক না কেন, এই হতে পারে আমার মুক্তির পথ। আগে ওকে পানি পান করাই। এই বলে রাজকুমারী রূপী হরিণী রাজকুমারকে পানি পান করার জন্য নদীর দিকে যায়।
রাজকুমারী নদীতে গিয়ে তার মুখে করে পানি এনে রাজকুমারকে খাইয়ে দিল। রাজকুমারের এক পর্যায়ে জ্ঞান ফিরে আসলো। তুমি একটা হরিণী হয়ে আমাকে বাঁচালে, আমাকে পানি পান করালে। তুমি সত্যি অনেক ভালো একটা হরিণী। আর আমি কিনা তোমাকে শিকার করতে চেয়েছিলাম। আমাকে মাফ করে দিও। আর আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদের কিছুই নেই, আমি শুধু আপনাকে পানি পান করিয়েছি। তুমি সত্যি অনেক উদার। তোমার মন বিশাল আসমানের মতো অনেক বড়। তাই আমি তোমাকে কিছু দিতে চাই। আমি তোমার একটি ইচ্ছে অবশ্যই পূরণ করব। এটি আমার প্রতিজ্ঞা। তুমি যা চাও আমি তাই তোমাকে দেব। বলো তোমার কি চাই। রাজকুমারী এই কথার অপেক্ষাতেই ছিল, তাই সে বলল, যদি আপনি এটাই চান যে আমার একটা ইচ্ছে আপনি পূরণ করবেন, তাহলে আমার ইচ্ছে হলো আমাকে আপনার জীবনসঙ্গী করতে হবে। কি? তোমাকে আমার জীবনসঙ্গী করতে হবে? ঠিক আছে, আমি যখন তোমাকে কথা দিয়েই ফেলেছি, তাহলে তোমাকে আমি অবশ্যই বিয়ে করব আর তোমাকে আমার জীবনসঙ্গী বানাবো। তাহলে চলুন আমার সাথে। এই জঙ্গলের একটি সাধু বাবা থাকেন, উনি আমাদের বিয়ে সম্পূর্ণ করবেন। হরিণীরূপী রাজকুমারী রাজকুমারকে নিয়ে যেতে লাগলো সেই সাধু বাবার কাছে। সাধু বাবা একটি গাছের নিচে ধ্যান করছিল। সেখানে গিয়ে উপস্থিত হলো হরিণীরূপী রাজকুমারী আর রাজকুমার। সাধু বাবা, এই যুবকটি আমাকে তার জীবন সঙ্গী করতে রাজি হয়েছে। এখন আপনি আমাদের বিয়ে সম্পূর্ণ করুন। আমি জানতাম তুমি শেষ পর্যন্ত তোমার যোগ্য জীবন সঙ্গী খুঁজে পাবে। এখনই আমি তোমার উপর থেকে আমার অভিশাপ তুলে নিচ্ছি আর তোমার আসল রূপ ফিরিয়ে দিচ্ছি। সাধু বাবা রাজকুমারীকে তার আগের রূপ ফিরিয়ে দিল। রাজকুমার দেখলো এটি কোনো হরিণী নয়, এটি একটি রাজকুমারী। আর রাজকুমারীকে দেখেই রাজকুমার তার প্রেমে পড়ে গেল। তাহলে আমি সিদ্ধান্ত নিতে ভুল করিনি। জীবন সঙ্গিনী হিসেবে আমি একটি যোগ্য মানুষকেই পেয়েছি। আর তুমি কোনো হরিণীও নও। না, আমি হরিণী নই, আমি এই রাজ্যের রাজকুমারী। একটা বড় ভুল করার কারণে সাধু বাবার অভিশাপে আমি একটা হরিণীতে বদলে গিয়েছিলাম। তোমরা দুজন একে অপরের জন্যই সৃষ্টি হয়েছ আর তোমাদের দুজনের সাক্ষাৎ এভাবেই হওয়ার ছিল। এখন আমি তোমাদের বিয়ে সম্পন্ন করব। তারপর তোমরা দুজন তোমাদের রাজ্যে ফিরে যেতে পারো। এরপর তোমরা সুখে সংসার করবে, সুখে দুঃখে একে অন্যের পাশে থাকবে। এই বলে সাধু বাবা তাদের বিয়ে সম্পন্ন করলেন আর ওদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য তাদেরকে একটি ঘোড়া দিলেন। রাজকুমার আর রাজকুমারী ঘোড়ায় চেপে তাদের রাজ্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলো। তো বন্ধুরা, আজকের গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে? এই যে অহংকার হচ্ছে পতনের মূল, তাই তোমরা কেউ অহংকার করো না। কিন্তু এইরকম আরো মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।